নমস্কার। দেখুন, গতকালও বলেছি, আজও বলছি, নিত্য নতুন ঘটনা ঘটছে। মনে হচ্ছে রোজই বলতে হবে যে এটা ঠিক নির্বাচন হচ্ছে না, একটা যুদ্ধ চলছে। তো গতকালই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গভীর রাতে, কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তালিকা ধরে সমস্ত মানুষের নাম বিচারাধীন হয়ে গিয়েছিল কয়েক ঘন্টা ধরে। তো কয়েক ঘন্টা আগে এই ঘটনাটা ঘটেছে, এবং তারপর শুনতে পাচ্ছি যে অনেকেই নাকি ফেরত এসেছেন। সবাই গিয়েছিলেন কিনা জানি না, সবাই ফেরত এসেছেন কিনা তাও জানি না, কিন্তু কিছু একটা ঘটেছে। এটা আমরা চেক করে দেখেছি যে সমস্ত মানুষের নাম যদি এপিক নাম্বার দিয়ে দেখেন, তাহলে তাদের নাম প্রত্যেকের নামই প্রায় বিচারাধীন আসছিল। কিছু কিছু নিশ্চয়ই বাদও ছিলেন। আবার কারা ফেরত এসেছেন, অনেকেই বলছেন ফেরত এসেছেন, কিন্তু সবাই এসেছেন কিনা জানি না। তো কি করে এই ঘটনা ঘটলো কেউ জানে না। কজন ফিরে এলেন না, কজন এলেন না, সেটাও কেউ জানে না। সবটাই হচ্ছে আমাদের প্রিয় ভ্যানিশ কুমারের জাদু। তো নির্বাচন কমিশনে এটা কী করে হলো এখনও পর্যন্ত সে নিয়ে কোনো আপডেট দেয়নি। কিন্তু চারদিকে তো আপনারা অনেক পণ্ডিত লোক দেখতে পাবেন, এরা মানে যে কোনো রকম খারাপ খবর ঘটলেই, যে কোনো রকম বিশেষ করে কেন্দ্রীয় সরকারের নানা রকম খারাপ জিনিস ঘটলেই, চুরি করেছে ধরুন, তখন এসে বলবে যে ওটা তো আসলে চুরি নয়, ওটা আইনসঙ্গত। এইসব নানা কাণ্ড কারখানা করে। তো এই সমস্ত পণ্ডিত লোকেরা বলছেন, কি করে জানেন জানি না, কিন্তু বলছেন ওটা নেহাতি সফটওয়্যারের সমস্যা। তো কি করে জানেন সেটা আমি জানি না। যদি ধরেই নি সফটওয়্যারের সমস্যা, তো কথাটা থেকেই যায় কিন্তু যে এই যে ঢপের চপ নামে যে সফটওয়্যারটা চলছে, এটা ঠিক কোন কাজে লাগবে মানুষের বা নির্বাচনে? সব কিছু নাকি ডিজিটাল হয়ে যাচ্ছে, সব কিছু নাকি দুর্ধর্ষ হয়ে যাচ্ছে। তো এই ঢপের চপ সফটওয়্যার মানুষের কোন কাজে লাগবে ডিজিটাল করে দিয়ে, সেটা বুঝতে পারছি না। তো এরকম কোনো গ্যারান্টি কি আছে? ধরুন যে ভোটের দিন এলো, তো গণেশের সুর থেকে সেদিন বেরিয়ে এলো নতুন কোনো গ্লিচ, এটাকে বলা হচ্ছে গ্লিচ সফটওয়্যারের। তো হতেই পারে যে নতুন কোনো গ্লিচ বেরিয়ে এসে অর্ধেক লোককে হঠাৎ বলে দিল বিচারাধীন, এবং সেই নিয়ে ভোট হয়ে গেল। এরকম কোনো গ্যারান্টি আছে যে হবে না? তারপর ধরুন ফল প্রকাশ হতে চলেছে, হঠাৎই ওই গণেশের নাদা পেট থেকে হঠাৎ বেরিয়ে এলো নতুন বাঘ। সফটওয়্যারের সমস্যাকে এবার বাঘ বলে। তো নতুন বেরিয়ে এলো নতুন বাঘ, এবং হতেই পারে, কোনো গ্যারান্টি আছে যে কোনো একটা বিশেষ দলের ভোট সেটা 10,000 করে বাড়িয়ে দিল না? তো অনেকে শুনে বলবেন যে ওরকম আমার হয় নাকি, দেখ 10,000 বাড়িয়ে দিলে তো যোগে মিলবে না। কিন্তু কথাটা হচ্ছে যে যোগে মিলবে না, যোগে মিলবে না আবার কি? যোগে মেলাতে গেলে তো আপনাকে আসলে একটা সংখ্যা জানাতে হবে। তো যোগে যদি মেলাতে হয়, তার জন্য একটা সম্পূর্ণ তালিকা আছে, তালিকা লাগবে। তো আপনি এখনো পর্যন্ত সেরকম কোনো তালিকা পেয়েছেন? বিহারের কথা যদি বলেন, সম্পূর্ণ তালিকাটা যে কি, সেটা তো ভোটের দিন পর্যন্ত কেউ জানতেন না। 3 লাখ লোক নাকি বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে শোনা যাচ্ছে। কত লোককে ছাঁটা হয়েছিল জানা নেই। বহু লোক ভোট দিতে গিয়ে দেখেছেন তাদের নাম নেই ভোটার তালিকায়। তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। নাকের বদলে যেরকম নড়ুন, সেরকম ভোটার তালিকা আমরা পেয়েছি একটা খসড়া তালিকা। তো তারপর একদম একদম এক্ষুনি পেলাম একটা সাপ্লিমেন্টারি একদিন আগে। তো সেই সাপ্লিমেন্টারিটা বিশ্বাস করুন সম্পূর্ণ ইয়ার্কি। আগের দিন বলেছিলাম যে ওটা নিয়ে আমরা বিশ্লেষণ করে একটু দেখাবো, কিন্তু যা দেখলাম যে সাপ্লিমেন্টারি বলে যে লিস্টটা বেরিয়েছে, সেটা সম্পূর্ণ ইয়ার্কি। তো ধরুন আপনার ক্লাসে ব্যাপারটা কীরকম বোঝানোর জন্য বলছি, ধরুন একটা ক্লাসে 100 জন ছাত্র আছে, তাদের পরীক্ষা হয়েছে। আপনি বললেন যে বা আমি জানি 50 জন পাস করে গেছে, বাকি 50 জন বিচারাধীন, অর্থাৎ কিনা তাদের খাতা দেখা এখনও চলছে। তো তারপর একদিন আপনি এসে বললেন যে এই এই তোরা 3 জন কিন্তু পাস করে গেছিস। কটা খাতা দেখেছি আমি বলবো না, কজন বাকি আছে সেটাও বলবো না, হলেই সব বলে দেবো আপাতত 3 জন পাস। তো আপনি ভাবলেন আগে 50 জন ছিল, এখন 3 জন, 53 জন পাস। তো তারপর এরকম কয়েকদিন কেটে গেল, পুরস্কার বিতরণী অনুষ্ঠানও এসে গেল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে গিয়ে দেখা গেল যে পুরস্কার দেওয়ার জন্য সব যারা পাস করেছে সবাইকে বই দেওয়া হচ্ছিল। দেখা গেল বই কম পড়েছে। তো কেন বই কম পড়েছে গুনে গেতে তখন আপনি দেখতে পেলেন যে 73টা বই লাগছে, কারণ 73 জন এসে উপস্থিত। তো এটা কি করে হলো? যোগে তো মিলছে না। যেই আপনি বললেন যোগে মিলছে না, তখনই মাস্টার দাঁত বের করে বললেন এই তো একটু আগে আমি 20 জনকে পাস করিয়ে দিলাম, তো এখন পাসের সংখ্যা হচ্ছে 73। তো আগেই তো বলেছিলাম খাতা দেখা চলছে। তো যোগে মিলবে কি করে? খাতা দেখা তো চলছিলই। ফলে আপনার আর কিছু বলার থাকলো না। এই হলো যোগের ব্যাপার। তো যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে বলে এত ঢক্কানি না, সেটা কিন্তু পুরোটাই এই রকমই গাঁজাখুরি। তো একে তো একটা পূর্ণাঙ্গ তালিকা বেরোয়নি। আমাদের পশ্চিমবঙ্গের যিনি সিইও আছেন নির্বাচন কমিশনের, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন কতজন লোক আছে বাপু আমি বলতে পারবো না। তা কে বলবে ওটা?
শুনছি নাকি দিল্লি থেকে হয়ে এসেছে, দিল্লিতে এই এই সফটওয়্যার দিয়ে নাকি কাজ হচ্ছে। যাই হোক, তো এটা বুথ ভিত্তিক, পুরো পূর্ণাঙ্গ সংখ্যা কারো জানা নেই, এবং যে তালিকাগুলো দেওয়া হয়েছে সেগুলো আবার পিডিএফ এবং মেশিন দিয়ে পড়া যায় না। তো এইগুলো যে হবে সেটা কিন্তু আমরা জানতাম, আন্দাজ করেছিলাম। এটা ভালো জিনিস না, কিন্তু আন্দাজ করা গিয়েছিল যে এইরকমই করবে, কারণ এরকমই ধোঁয়াশা রাখা হচ্ছে। কিন্তু এখন যেটা হলো সেটা হলো যে কতজন এখনও বিচারাধীন আর কতজনের বিচার হয়েছে এই তালিকা দেখে বোঝার কোনো উপায় নেই। ওই স্কুলের ছাত্রদের কথা যেরকম বললাম, সেরকম ওই 3 জনকে পাস করে দিয়েছে, সেরকম 3টে নাম বেরিয়েছে, এই 3 জন পাস। কিন্তু কতজনের পরীক্ষা করে, কতজন বিচারাধীনের পরীক্ষা করে 3 জনকে পাস করানো হয়েছে সেটা কিচ্ছু বলা নেই। কতজন এখনও বাকি আছে সেটা জানা নেই। যদি সমস্ত বুথ ওই মেশিন রিডেবল করে আপনি যোগ করে উঠতে পারেন, তবে এখনও পর্যন্ত কে কে বাদ গেল আর কে কে রইল এই সংখ্যাটা শুধু জানতে পারবেন যদি যোগ করে উঠতে পারেন। কিন্তু কতজনের এখনও পরীক্ষা করা বাকি এটা আপনি বুঝতে পারবেন না। ভালো করে বুঝুন, মানে ধরুন 53 জন এখনও পর্যন্ত পাস করেছে, মানে তারা বিচার টপকে বেরিয়েছে, যেটা আপনি জানেন। কিন্তু কতজনের মধ্যে সেটা আপনি জানেন না, কতজনকে এখনও বাতিল দাবি করা হবে সেটা আপনি জানেন না, সেটা বোধহয় বলাও হবে না। তো এই যে 10 লক্ষ লোক ধরুন বাদ গেছে, কথার কথা বলছি, সেটা কি 20 লক্ষের মধ্যে 10 জন, 50%, নাকি 60 লক্ষের মধ্যে 10 জন, এটা আপনার জানা নেই, জানার কোনো উপায়ও নেই, কারণ সেটা আপনাদের জানানো হয়নি। তো কথাটা হচ্ছে যে নেহাতি চূড়ান্ত বদ উদ্দেশ্য না থাকলে এরকম জিনিস করা হয় না। মানে একটা জিনিস করতে গেলে তার তো নির্দিষ্ট পদ্ধতি আছে, নির্দিষ্ট একটা পন্থা আছে। তো নেহাতি চূড়ান্ত বদ উদ্দেশ্য, কথা লুকিয়ে যাবার, গোপন করার উদ্দেশ্য না থাকলে কেউ এইভাবে তথ্যকে উপস্থাপনা করে না। মেশিন রিডেবল দিচ্ছি না, মানে যেটা আমি আন্দাজ করতে পারি যে আগে মেশিন রিডেবল দেওয়া হচ্ছিল না, রাহুল গান্ধী খুব আর্তনাদ করেছেন যে আমরা কিছুই মিলিয়ে উঠতে পারছি না, তো ওদের বোধহয় একটা আত্মসন্তুষ্টি হয়েছিল যে আমরা মেশিন রিডেবল জিনিস দেব না, সবই বুথ ভিত্তিক ছোট্ট 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 করে লিস্ট দেবো, কেউ সেটাকে স্ক্যান করে যোগ করে উঠতে পারবে না। তো এরকম বোধহয় একটা ধারণা ছিল, আমি আমার আশঙ্কার কথা বলছি। তো পরে দেখা গেল যে না, এটা তো অমানসিক পরিশ্রম করে তাও করে ফেলেছে, আমাদের বাংলা গবেষণা কেন্দ্রই করেছে। তো তখন বোধহয় একটা নতুন ছক এলো যে ওমা, এইভাবে চললে তো ধরা পড়ে যাব, অতএব এমন করে দেব তথ্য যেন সেটুকুও না বোঝা যায়, ওইটুকুও যেন যোগ করে না দেওয়া যায়। তো কথা হচ্ছে যে ঠিক সেই জিনিসটাই, ঠিক সেই ব্যাপারটাকেই অনুসরণ করা হয়েছে, যে কতজন বিচারাধীন, মানে আমরা যে বলবো যে ধরুন 20 লক্ষকে বিচার করে 10 লক্ষকে বাদ দেওয়া হয়েছে, সেইটা বলার কোনো উপায় আমাদের রাখা হয়নি, এবং সেটা আমরা অ্যানালিসিস করে বলতেও পারবো না। এবং এইটা আমার আশঙ্কা, একদম খুব চেষ্টা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। ভোটের আগের দিন পর্যন্ত কিন্তু আপনি জানতে পারবেন না কতজন এখনো পর্যন্ত বিচারাধীন, কতজনের বিচার হয়ে গেছে, কতজন বাদ, এবং এর সঙ্গে কতজন নতুন ভোটারকে যোগ করে দেওয়া হলো, এগুলো জানার আপনার কোনো উপায় থাকবে না। কতদিন পর্যন্ত রিভিশন চলবে, ঠিক কী হবে আপনি জানতে পারবেন না। হঠাৎ পরীক্ষার হলে গিয়ে ভোটের সময় দেখতে পাবেন কিছু নাম বাদ, কিছু ভুলভাল নাম চলে এসেছে, এরকম আশঙ্কা করছি। তো কথাটা হচ্ছে দুদিন আগেই ওরা দাবি করেছিলেন, কেরালায় দাবি করেছিলেন ওদের সিস্টেম নাকি ফুল প্রুফ। তো একটা ফুল প্রুফ সিস্টেমে এইভাবে গ্লিচ কেন হবে, তথাকথিত গ্লিচ কেন হবে, আর এইভাবেই বা তথ্য কেন দেওয়া হবে, এত স্বচ্ছতার অভাবটা কিসের, এই প্রশ্নটা থেকেই যায়। তো প্রশ্নটা করলাম বটে, কিন্তু ব্যাপারটা আসলে সবাই জানেন। তো কথা হচ্ছে যে মানে এটা পরিষ্কারভাবে আমরা সবাই জানি যে ওনারা একটা পক্ষে, মানে আমরা জানি, মানে আমরা আন্দাজ করতে পারি যে ওনারা কিন্তু আসলে একটা পক্ষে ব্যাট করছেন, যিনি ব্যাট করছেন তিনি ব্যাটসম্যান, আর যিনি আম্পায়ারিং করছেন তিনি ওই দলেরই। মানে উনি যে 6 মারলেই 4 মারলেই 6 হবে, তার কারণ হচ্ছে ওনার ভাই আম্পায়ার, এই হচ্ছে পুরো গল্প। তো কথা হচ্ছে যে এইটা যে করা হচ্ছে খুব মেথডিক্যালি, সিস্টেমেটিক্যালি, এবং একদম পদ্ধতিগতভাবে এই জিনিসটা নামিয়ে আনা হচ্ছে। এটার সন্দেহ ঠিকই, পক্ষে কোনো প্রমাণ নেই, কিন্তু সন্দেহটা ক্রমশ জোরদার হতে হতে এমন একটা জায়গায় পৌঁছচ্ছে যে অঙ্কে একটা কথা ছিল 10-0। তো পরিষ্কার মনে হচ্ছে যে সন্দেহটাই আসলে বাস্তব, এবং তার পক্ষে যথেষ্ট বাস্তব ভিত্তিও আছে। তো বোঝা যাচ্ছে যে উনিজি যদি 6 বলা হয় তাহলে 4 হবে, উনিজি যদি উইকেটে 2 হাত দিয়ে বল করেন, 2 হাত বাইরে বল করেন,
তাহলেও এলবিডব্লিউ হতে পারে, কারণ ওনার ভাই হচ্ছে নামপায়ার। তো এই তথ্যটা, এই সত্যটা, এই বাস্তবতাটা সকলকে কিন্তু বুঝে নিতে হবে। পশ্চিমবঙ্গের যে অবিজেপি দলগুলো আছে, তো তারা ভোটে লড়ছেন, ভালো কথা, একে অপরের সঙ্গে চুলোচুলি করছেন, সেও ভালো কথা, যদিও আমি বিষয়টা পছন্দ করছি না। কিন্তু কথা হচ্ছে, তারা যদি এটা এখনও না বোঝেন তাহলে কিন্তু শিয়রে সর্বনাশ। তো অন্তত এই প্রশ্নটায় তারা একজোট হন, একজোট হয়ে খুব স্পষ্ট করে বলুন এটা জালিয়াতি হচ্ছে, এটা ভোট হচ্ছে না। তো তারপর যদি লোকের বাড়ি গিয়ে বাসন মেজে দিতে হয়, ঝাড় দিতে হয়, যজ্ঞ করতে হয়, যা খুশি করুন, কিন্তু তার আগে এই সত্যটা একজোটে বলুন। এইটা কিন্তু মানুষের পক্ষ থেকে আমাদের দাবি। এবং যে স্পর্ধাটা দেখানো হচ্ছে, যাকে খুশি বাদ দিয়ে দেবো, যা খুশি করব, এই স্পর্ধার একমাত্র জবাব হচ্ছে বিজেপিকে শূন্য করতে হবে। শাসক বিরোধী দুই দিকে থাকবেন তৃণমূল এবং বাম কংগ্রেস। এই প্রতিজ্ঞাটা জোরে করুন যে 50% লোককে বাদ দিলেও বিজেপি জিতবে না। তো যদি এই প্রতিজ্ঞাটা করতে পারেন একমাত্র, তখনই বিজেপিকে আমরা এখান থেকে শূন্য করে দিতে পারবো। এবং তখনই সেটা দুপক্ষেরই লাভ, তৃণমূলেরও লাভ, সিপিএমেরও লাভ। এইটার নিচে কিন্তু লক্ষ্য স্থির করা যাবে না। তো যারা, কথাটা হচ্ছে যে যারা এটা শুনছেন তারা তো আমার এই একই বক্তব্য দিনের পর দিন শুনছেন, বিরক্ত হচ্ছেন কিনা জানি না, কিন্তু কথা হচ্ছে যে দিনের পর দিন যেটা ঘটছে সেটা ঠিক ভোট না, এটা অভ্যুত্থান টাইপের ব্যাপার। জরুরি অবস্থা আমরা এটাকে দেখেছিলাম, আরও অনেক কিছু স্বৈরাচারী কারখানা দেখেছি, কিন্তু ক্ষমতা দখলের জন্য ভারতবর্ষে একটা আধা সামরিক কু হচ্ছে, এই জিনিস কিন্তু আমরা দেখিনি। যেটা এখন হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং একটা নিঃশব্দ কু। তো এর বিরুদ্ধে সকলের একজোট হওয়া দরকার, প্রত্যেকের একজোট হওয়া দরকার। অবিজেপি দলগুলোর উপর চাপ তৈরি করা দরকার, ভীষণভাবে চাপ তৈরি করা দরকার, যেন তারা চুলোচুলি করুন, কিন্তু অন্তত এই বিষয়ে চুলোচুলিটাকে মুলতুবি রেখে বিজেপিকে শূন্য করে দেবো, এই প্রতিজ্ঞাটা যেন করেন। তা এইটা আমি বারবার বলছি, আজকেও বলবো, আর নতুন কিছু বলার নেই। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ভিডিওটা পছন্দ করলেন তারা অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠান, অথবা তা না হলে নিজের বক্তব্যও রাখতে পারেন, একই রকম বক্তব্য। এবং অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, সাইটে আসুন, দোকানে আসুন। দোকান আমাদের কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে। অতি অবশ্যই দেখা সাক্ষাৎ করে যাবেন। আমি থাকবো না, কিন্তু লোকজন থাকবেন। নেড়ে চেড়ে দেখুন, আলাপ আলোচনা করুন, যোগাযোগ তৈরি করুন। এভাবেই কিন্তু আমরা একটা শহর হয়ে উঠতে পারবো, বিকল্প শহর হয়ে উঠতে পারবো, প্রতিস্পর্ধী শহর হয়ে উঠতে পারবো। বিজেপির উপর তো বটেই, অবিজেপি যে দলগুলো আছে তাদের উপরেও চাপ তৈরি করতে পারবো। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন এবং আওয়াজ তুলবেন। নমস্কার।